তোমার ওটার পাওয়ার কত? আমার এটার পাওয়ার জানতে হলে তো একটাকে ব্যবহার করতে হবে। ব্যবহার না হয় করলাম, তবে এইটুকু তো বলো কত সময় ধরে খেলতে পারবে? যতক্ষণ ধরে তোমার খেলতে ইচ্ছে করবে তার থেকেও বেশি সময় এটা দিয়ে খেলা যাবে। তাই নাকি? আচ্ছা, তাহলে একটু দাও তো, এটা দিয়ে খেলে দেখি কেমন মজা লাগে। মিমের কথা শুনে মামুন মুচকি হাসি দিল। মিম মামুনের ঠোঁটের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ছেলেদের ঠোঁট সচরাচর কালো হয়ে থাকে, তবে মামুনের ঠোঁট একদম কালো নয়, বরং উজ্জ্বল গোলাপি রঙের ঠোঁট তার। এই ঠোঁটের দিকে তাকিয়ে যে কেউ ঘোরের মধ্যে চলে যেতে বাধ্য, যেমনটা মিম চলে গেছে একটা ঘোরে। মিম আপন মনে মামুনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কিছু ভেবে চলেছে, আর মামুনের মধ্যেই মিমের সামনে নিজের জিনিসটা উন্মুক্ত করে দিয়েছে। মিমের সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। মিম এক দৃষ্টিতে মামুনের চোখের দিকেই তাকিয়ে আছে। মামুন মিমের এমন তাকিয়ে থাকার মানে বুঝতে পারল না। মিমকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে মামুন মিমকে উদ্দেশ্য করে বলে উঠল, এই এমনভাবে তাকিয়ে আছো কেন? কিছু কি হয়েছে? হুম, অনেক আগেই তো হয়ে গেছে। আমার মন হারিয়ে গেছে। বলো কি, কাকে দেখার পর তোমার মন হারিয়ে গেল? বলো আমায়। কেন? তোমায় বললে বুঝি তুমি আমার মনকে খুঁজে এনে দিবে? না খুঁজে তো এনে দিতে পারবো না, তবে তার মনটা তোমার কাছে এনে দেওয়ার চেষ্টা করব। তার মন আমার কাছে নিয়ে আসার দায়িত্ব আমার। এখন তুমি আমায় তোমার ওটা দাও, আমি তোমার ওটা নিয়ে খেলবো আর দেখব এটার মধ্যে কত পাওয়ার আছে। ওকে দেখো, আমার কথা তো আর বিশ্বাস করলে না, খেলে দেখো সেই মজা পাবে। মামুন কথাটা শেষ করতেই মিমের হাতে নিজের পছন্দের জিনিসটা তুলে দিল। মিম মামুনের থেকে পাওয়ার ব্যাংকটা নিয়ে সোজা চলে আসে নিজের রুমে। এই গরমের মধ্যে বিদ্যুৎ নিয়ে কোনো ভরসা করা যায় না। যখন তখন কোনো কারণ ছাড়াই চলে যাবে, আর কখন আসবে তা তো একমাত্র বিদ্যুতের লোকেরাই জানে। মিম নিজের রুমে এসে নিজের ফোন নিয়ে গেম খেলা শুরু করে দিল। মিম সব দিক দিয়ে পারফেক্ট, পড়াশোনা থেকে শুরু করে সংসারের সকল কাজ, কোনো দিক দিয়ে মিমকে কেউ হারাতে পারবে না। তবে তার মধ্যে একটাই বাজে অভ্যাস আছে, আর সেটা হলো অতিরিক্ত গেম খেলা। এক কথায় মিম হলো গেম পাগলি মেয়ে। মামুন জানে গেম খেলা নিয়ে মিম কতটা সিরিয়াস, তাই মিমের জন্য একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসে মামুন। ও, আপনাদের তো বলাই হয়নি মামুন আর মিমের মধ্যে কি সম্পর্ক আছে। তবে বলি চলুন। মামুন হলো মিমের ভাইয়ের বন্ধু। মিমের ভাই রাহাতের খুব ভালো বন্ধু মামুন। মামুন মেসে থাকতো, তবে ওখানে থাকাতে মামুনের বেশ অসুবিধা হতো, তাই রাহাত মামুনকে নিজের বাড়ি নিয়ে আসে। মামুন পড়াশোনার পাশাপাশি একটা প্রাইভেট আইটি ফার্মে চাকরি করে। নিজের রুমে কিছু সময় পায়চারি করার পর মামুন চলে যায় মিমের কাছে। মেয়েটা গেম খেলছে তো খেলছেই। মামুন মিমের পাশে বসে মিমকে উদ্দেশ্য করে বলল, কি কেমন লাগছে? থেমে গেলে? চার্জ আছে তো? হ্যাঁ, বেশ ভালোই লাগছে। আর একটু আগে ফোন ডেট হয়ে যাচ্ছিল, এখনই তোমার ওটা দিয়ে চার্জ দিয়ে নিলাম। বেশ ভালোই। যাক, ভালো হলেই ভালো। হুম, কিছু বলতে এসেছো? আরে না, আমি আবার কি বলবো। খেলো তুমি গেম, আমি আসছি। কেমন? কোথায় যাচ্ছ? কোনো কাজ আছে কি? তেমন কোনো কাজ তো নেই, ওই একটু আর কি। যেতে হবে না কোথাও, এখানেই বসো। এখানে বসে থাকবো কেন? তুমি কি কিছু বলবে? মামুনের কথাটা শুনতে মিম ফোনের স্ক্রিনের উপর থেকে নিজের দৃষ্টি সরিয়ে দিয়ে মামুনের দিকে তাকালো। মামুনও মিমের দিকে তাকিয়ে আছে। মিম মামুনের দিকে খানিকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অতঃপর বলল, তোমায় কিছু বলার নেই আমার, শুধু তোমায় অপলক দৃষ্টিতে দেখতে মন চায় আমার, এটাই আমার ইচ্ছে। আমায় দেখার কি আছে? তাছাড়া সব সময় তো আমায় তুমি দেখোই। এই দেখায় আর ওই দেখায় অনেক তফাৎ আছে। কথা বলো না তো, চুপ করে বসে থাকো। তুমিও না পাগল হয়ে গেছো? এসব কেমন কথা? আমি তোমার সামনে বসে থাকবো আর তুমি আমায় দেখতে থাকবে? মানে তাও কোনো কারণ ছাড়াই? অদ্ভুত লাগছে না বিষয়টা? আচ্ছা মামুন, আমি তোমায় একটা কথা বলি, কিছু মনে করিও না। আমার না সন্দেহ হয় তোমার উপর। মানে আসলেই তুমি পুরুষ মানুষ তো, নাকি অন্য কিছু? মিমের কথাটা শুনে মামুন হকচকিয়ে যায়। মিম মামুনের জেন্ডার নিয়ে প্রশ্ন করছে। বিষয়টা মামুনের কাছে ভীষণ অদ্ভুত লাগলো। মামুন খানিকটা বেসুরো কণ্ঠে মিমকে উদ্দেশ্য করে বলল, মানে এসব কি বলছো তুমি? আমি পুরুষ মানুষ, এতে সন্দেহের কি আছে? সন্দেহ করার মতো তো কোনো ব্যাপার নেই, তবে তবুও আমার কেন জানি সন্দেহ হচ্ছে তোমার উপর। তোমার ঠোঁট দুটো দেখেছো? একদম পিঙ্ক কালার, আমার প্রিয় কালার। আর তার থেকেও বড় কথা, পুরুষ নাকি নারীর চোখের দিকে তাকালে বুঝতে পারে সেই নারী তাকে কি বলতে চাইছে। অথচ দেখো, তুমি আমার চোখের দিকে তো ঠিক তাকাও,
তবে আমার মনের কথা বুঝতে পারো না। দেখো মিমি, এসব ঠিক না। আমি সব বুঝতে পারি, তবে যেটা অসম্ভব সেটা কখনোই সম্ভব হবে না। কি সম্ভব নয়? যদি ভালোবাসা সত্যি হয় তবে অসম্ভব বলে কোনো কিছু থাকে না। ভালোবাসার উপরে আমার বন্ধুত্ব, যেটা আমি কখনো হারাতে চাই না। মামুন নিজের কথাটা বলতেই মিমের রুম থেকে হনহন করে বেরিয়ে যায়। মিম মামুনের চলে যাওয়ার দিকে উদাসী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। এই ছেলেটাকে কোনোভাবেই মিম বোঝাতে পারছে না নিজের মনের অনুভূতি। মামুন রাহাতের সাথে কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হতে দিতে চায় না। তবে ভালোবাসা কি সেসব বোঝে? ভালোবাসা শুধু ভালোবাসার বিপরীতে ভালোবাসা চায়, যেটা মিম চাইছে, কিন্তু মামুন চাচ্ছে না। মিম রাগে গজ গজ করতে করতে নিজের মোবাইল ফোনটা ছুঁড়ে মারল ফ্লোরে। যে কোনোভাবেই হোক মামুনের ভালোবাসা তার চাই মানে চাই। ওইদিকে মামুন নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে। মিমের এই পাগলামির কথা যদি রাহাত জানতে পারে তবে মামুনকে ভুল বুঝবে, যেখানে মামুনের কোনো ভুল নেই। মামুনের মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। যতদিন ধরে মামুন মিমকে জানে তা থেকে এইটুকু নিশ্চিন্তে বলা যায় যে মিম এত সহজে মামুনকে ছাড়ছে না। মামুন চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। বিকেলের দিকে রাহাত বাড়ি ফিরল। বাড়ি এসে রাহাত সোজা মামুনের রুমে চলে আসে। মামুনের রুমে আসতেই রাহাত দেখতে পায় মামুন বিছানায় শুয়ে আছে। মামুনকে শুয়ে থাকতে দেখে রাহাত মামুনের গায়ে হাত দিয়ে বলতে লাগলো, কিরে মামুন, কি হয়েছে তোর? এই অবেলায় এমন করে শুয়ে আছিস যে বরং? রাহাতের কণ্ঠস্বর পেতেই মামুন বিছানা থেকে হকচকিয়ে উঠে পড়ল। নিজের সামনে রাহাতকে দাঁড়িয়ে থাকতে দেখে মামুন মুচকি একটা হাসি দিয়ে বলল, আরে তেমন কিছু না, একটু শুয়েছিলাম এই আর কি। কখন ফিরেছিস? এই তো একটু আগেই। তোর কি মন খারাপ নাকি কোনো বিষয়ে চিন্তা করছিস? আরে দূর, শুরু হয়ে গেছে তোর গোয়েন্দাগিরি। আমি কি নিয়ে অযথা চিন্তা করব? এখন শোন, ফ্রেশ হয়ে নে। সারাদিন তো কাজ করে ফিরেছিস, এখন একটু রেস্ট নিয়ে নে। রেস্ট তো নিব, তবে মিম কি যেন একটা জরুরি কথা বলবে বলছে। ওর কথাটা আগে গিয়ে শুনতে হবে। রাহাতের কথা শুনে মামুনের বুক কেঁপে উঠল। মিমের তো এর আগে কখনো রাহাতের সাথে কোনো জরুরি কথা ছিল না, তবে আজ কেন? তবে কি মিম ওসব কথা রাহাতকে বলবে? কথাটা ভাবতেই মামুন একটা ঢোক গিলে নিল। রাহাত মামুনের রুম থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক এমন সময় মামুন বিছানা থেকে হকচকিয়ে উঠে পড়ে রাহাতকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আচ্ছা, তোর বোন কি পালিয়ে যাচ্ছে কোথাও? তুই ফ্রেশ হয়ে নিবি, তারপর খাবার খাবি। অতপর না হয় ওর কথা শুনিস। এখন কি দরকার ওর কথা শোনার? আরে আচ্ছা, কথা বলছিস তো তুই। মিমের কি কথা আছে সেটা শোনা কি ইম্পর্টেন্ট না? না, ইম্পর্টেন্ট না। ও তো পাগলি একটা মেয়ে, যা ইচ্ছে হয় বক বক করতেই থাকে। ওর কথা শোনা লাগবে না তোর। তুই এখন ফ্রেশ হয়ে নিয়ে রেস্ট নিবি, এটাই হচ্ছে আসল কথা। আচ্ছা ঠিক আছে, তাই করব। বুঝি আমি, মাঝে মধ্যে তোর কি এমন হয়ে যায়। আসছি আমি। রাহাত কথাটা শেষ করতেই মামুনের রুম থেকে বেরিয়ে যায়। রাহাত চলে যেতেই মামুন একটা শান্তির নিঃশ্বাস ফেলল। মামুনের মনে হচ্ছে তার বুকের ওপর থেকে একটা বোঝা হালকা হলো। রাতের দিকে মামুন সহ বাড়ির সবাই খাবার টেবিলে বসে আছে। একটু পরে মিম চলে এলো খাবার খাওয়ার জন্য। মিমের চোখ জোড়া একদম ফুলে গেছে। মিম খাবার টেবিলে বসতে বসতে মামুনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। মামুন কিছু একটা আঁচ করতে পারলেও সেটা মিমকে বুঝতে দিল না। মামুন মাথা নিচু করে বসে আছে। মিমের রক্তচক্ষু দেখে মিমের মা মিমকে উদ্দেশ্য করে বলল, কি রে মিম, তোর চোখে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? কিছু হয়নি মা, এমনিতেই এমন হয়েছে। এমনি কোনো কারণ ছাড়া চোখ লাল হয়ে যায় কি করে? সত্যি করে বল, কি হয়েছে? আসলে আম্মু, আমি তোমাদের একটা কথা বলতে চাই। মিমের কথাটা কানে আসতে মামুন মাথাটা তুলে সোজা করে মিমের দিকে দৃষ্টিপাত করলো। মিমও মামুনের দিকে তাকিয়ে আছে। মিমের ছলছল চোখ জোড়া দেখে মামুনের বুকের মধ্যে ভীষণ কষ্ট অনুভূত হচ্ছে। মামুন যত চেষ্টা করছে মিমের দিকে তাকাবে না, মিমের প্রতি কোনো ফিলিংস আনবে না, ঠিক ততবার মামুনের ফিলিংস আরো বেশি প্রবলভাবে কাজ করছে। মামুন মিমের দিকে তাকিয়ে শুধুমাত্র বিধাতার কাছে এটাই প্রার্থনা করছে যে মিম যেন কাউকে কিছু না বলে। যদি মিম সব সত্যি প্রকাশ করে ফেলে তবে সারা জীবনের মতো রাহাতের বন্ধুত্বকে হারাতে হবে তাকে। মিমের দিকে তাকিয়ে রাহাত বলল, তো বল, সমস্যা কি? এখানে তো আমরাই আছি। বল, তোর কথা আমরা শুনছি। আসলে ভাইয়া, আমি একজনকে ভালোবাসি আর তার সাথে সারা জীবন থাকতে চাই। মিমের এই কথাটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। মিমের কথাটা শুনতে রাহাত ও রাহাতের আম্মু চমকে যায়। রাহাত রাগে গজগজ করতে করতে মিমকে উদ্দেশ্য করে বলে, হোয়াট? তুই আমার বোন হয়ে এটা কি বললি? আমি শুনতে পাইনি ঠিক মতো। আবার বল।
আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। মিমের কথাটা শেষ হতেই মিমের আম্মু মিমের সামনে এসে সজোরে মিমের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা বেশ শব্দ করে পড়লো মিমের গালে। মিমের আম্মু তাকে গজগজ করতে করতে বলল, এইসব শোনার জন্য তোকে আমরা এত কষ্ট করে লালন পালন করেছি। কাকে ভালোবাসিস তুই? নাম কি তার? মামুনকে ভালোবাসি আমি, তবে ও আমায় পছন্দ করে না। আমি জানি মামুনও আমায় ভালোবাসে, তবে রাহাত ভাইয়ার বন্ধুত্বের কারণে উনি এটাকে এড়িয়ে চলছেন। একটা কথা তোমরা সবাই জেনে রাখো, হয় মামুন আমার হবে আর না হয় আমি হারিয়ে যাব। মিম কথাটা শেষ করতেই বসা থেকে উঠে পড়লো। হন হন করে নিজের রুমের দিকে চলে যায় সে। মামুন এতক্ষণ ধরে যেই ভয়টা পেয়েছে সেটাই হলো। মিম সকলকে সবটা বলে দিয়েছে। মামুন অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে। যদিও মামুন মিমকে এইসবে না করে দিয়েছে, তবে মন থেকে তো সেও মিমকে পছন্দ করে। রাহাত কিছু সময় চুপ থেকে মামুনকে উদ্দেশ্য করে বলল, মিম যা বললো তা কি ঠিক মামুন? তুই মিমকে পছন্দ করিস? দেখ রাহাত, আমি ওকে বুঝিয়েছিলাম, তবে ও কোনো কথাই শুনলো না, এইসব বলে। শ্যাট আপ, যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দিবি। তুইও কি মিমকে পছন্দ করিস কি না? রাহাত, আমি বিশ্বাস কর, আমি মিমকে কখনো এসব বলিনি। তাছাড়া ও এখনো ছোট, ওর সেই জ্ঞান হয়নি। ওকে ক্ষমা করে দে। আমি ভোর হতেই এই বাড়ি ছেড়ে চলে যাব, প্রমিস। মামুনের কথা শুনে রাহাত যেন চরম বিরক্ত হয়ে যায়। রাহাত মামুনের থেকে শুধুমাত্র একটা কথা জানতে চাইছে, আর মামুন কিনা সেটাকে উপেক্ষা করে অন্য কথা বলছে। রাহাত রাগে গজগজ করতে করতে মামুনকে উদ্দেশ্য করে আবারও বলল, তোর থেকে আমি এটা শুনতে চাইনি। আমি শুনতে চেয়েছি তুই মিমকে ভালোবাসিস কিনা। হ্যাঁ অথবা না, এই উত্তরটা দিবি। মামুন ভেবে পাচ্ছে না রাহাতের কথার কি উত্তর সে দেবে। তবে সত্যি যেটা সেটাকে আড়ল করা উচিত নয়। রাহাতের সাথে মামুনের বন্ধুত্ব থাকুক বা না থাকুক, সত্যিটা তো আর মিথ্যা হয়ে যাবে না। মামুন একটা দীর্ঘশ্বাস ফেলে মাথাটা নিচু করে সকলকে উদ্দেশ্য করে বলল, ভালোবাসি মিমকে, নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। মামুন জানে তার এই কথাটা শোনার পর রাহাতের সাথে তার আর কোনো সম্পর্ক থাকবে না। এমনকি এই বাড়ি থেকে তো অবশ্যই, সেই সাথে রাহাতের মন থেকেও অনেক দূরে সরে যেতে হবে। মামুনের চোখের কোণে নোনা জল চলে এলো। মামুন আর ঠায় দাঁড়িয়ে থাকতে পারলো না। মাথাটা নিচু করে রাহাতের সামনে দিয়ে নিজের রুমের দিকে চলে যেতে নিল সে। রাহাত ও রাহাতের আম্মু একদম নিশ্চুপ হয়ে আছে। মামুনকে চলে যেতে দেখে রাহাত মামুনকে অবাক করে দিয়ে দুম করে মামুনের হাত ধরে ফেললো। মামুনের হাত ধরে ফেলতেই মামুন থমকে যায়। রাহাত মামুনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কোথায় যাচ্ছিস? রুমে যাচ্ছি, ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে তো। কেন ব্যাগ গুছিয়ে নিতে হবে? তুই কি ভাবছিস আমরা তোকে এমনি এমনি যেতে দিব? মানে আমার বোনকে ভালোবাসার অপরাধে তোকে সাজা ভোগ করতে হবে। আচ্ছা বল, কি সাজা দিবি? আমি সব সাজা মাথা পেতে নিব। বেশি কিছু না, আমার বোনকে বিয়ে করে সারা জীবন আমার বোনের মুখে হাসি রাখতে হবে। এটা তোর জন্য উপযুক্ত সাজা। রাহাতের কথা শুনে মামুন চমকে যায়। রাহাতও তার আম্মুর দিকে মাথা তুলে তাকাতেই মামুন দেখতে পায় তাদের চোখে মুখে খুশির ঝলক। মামুন কিছুই বুঝে উঠতে পারল না, হঠাৎ করে তারা এসব কি বলছে। মামুনকে অবাক হতে দেখে রাহাত মুচকি হেসে বলতে লাগলো, প্রত্যেকটা বাবা মাই চায় তাদের বাড়ির মেয়েটা যেন সবসময় ভালো থাকে, তাও একটা ভালো জীবন সঙ্গীর সাথে। তোর থেকে ভালো ছেলে আর কোথায় পাবো বল আমায়? আমাদের কোনো আপত্তি নেই, তোর কোনো আপত্তি আছে? মামুন রাহাতের কথার বিপরীতে কিচ্ছু বলতে পারল না। দৌড়ে রাহাতের দিকে এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাহাতকে। রাহাত মামুনের পিঠ চাপড়ে বলে, আমার বোনের সুখ চাই শুধু, কখনো ওকে কষ্ট দিস না প্লিজ। অতপর আর কি, সাজা হিসেবে মামুনের গলায় মিমকে বেঁধে দেওয়া হলো। তাদের জন্য দোয়া করবেন সবাই, ওরা যেন সব সময় ভালো থাকতে পারে। বন্ধুত্ব এমন একটা শব্দ যার কোনো তুলনা হয় না। ভালো সময় হোক বা খারাপ সময়, বন্ধুরাই পাশে থাকে। বন্ধুত্বের জন্য ভালোবাসা ত্যাগ করাই যায়, তবে ভালোবাসার জন্য বন্ধুত্বকে নয়।